প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। সকলকে স্বাগত জানাচ্ছি প্রেত পক্ষের 405 নম্বর এপিসোডে। আশা করি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। আর আজকে শনিবার রাত 10টা বেজে গেছে। তোমরা সকলে হেডফোন কানে লাগিয়ে প্রস্তুত হয়ে গেছো ভয় পাওয়ার জন্যে। আজকের প্রথম ঘটনা পাঠিয়েছে স্নিগ্ধা দাস, পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট শহর ময়না থেকে ও লিখছে। আর এর আগেও ও প্রচুর ঘটনা আমাদেরকে পাঠিয়েছে। আর দ্বিতীয় ঘটনা পাঠিয়েছে আদিত্য পাল, ঝাড়গ্রাম থেকে। ঝাড়গ্রামের একটা ছোট্ট গ্রামে তার বাড়ি, কিন্তু সে তার গ্রামের নাম উল্লেখ করেনি। বেশি দেরি না করে চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের 405 নম্বর এপিসোডের প্রথম ঘটনায়। নমস্কার রাজদা, কেমন আছো? আশা করি খুব ভালো আছো। প্রেতপক্ষের সকল বন্ধুরা আপনারা কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আমি স্নিগ্ধা দাস, পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট শহর তমলুকের অন্তর্গত ময়না থেকে বলছি। এর আগে 268, 295, 305, 312, 317, 325, 345, 355, 372 নম্বর এপিসোডে আমার ঘটনা শোনানোর জন্য রাজদা তোমাকে অসংখ্য ধন্যবাদ। যাই হোক, এবার আজকের ঘটনায় আসছি। আজকের ঘটনাটা একদম অন্যরকম। আশা করি তোমাদের ভয় পাওয়াবে। গ্রীষ্মের শুরুতে আমি এবং আমার বন্ধুরা মিলে ঠিক করি যে আমরা দার্জিলিং ঘুরতে যাব। আমরা সবাই মিলে 5 জন অনলাইনে দেখে একটা হোটেল বুক করেছিলাম, কিন্তু দার্জিলিংয়ে পৌঁছে সেই হোটেল যখন সামনাসামনি দেখি, হোটেলটা আমাদের পছন্দ হয় না। এমনিতেও ওখানে পৌঁছতে আমাদের বিকেল হয়ে যায়। আমরা ভাবলাম যে আশেপাশে অনেক হোটেল আছে, সেগুলো দেখতেও ভালো। যাই হোক, রাতটুকু কাটিয়ে কাল আবার হোটেল বদলে নেব। কিন্তু বাদবাকিদের জোরাজুরিতে সেই হোটেল থেকে কিছুটা দূরে একটা হোটেলের সন্ধান পেলাম, যার বর্ণনা আগে দেওয়া ভালো। হোটেলের মেন গেট থেকে ভেতরের দিকে যেতে গেলে নিচের দিকে নামতে হয়। প্রথমটা আমার মনে হয়েছিল এ যেন পাতাল ঘরে প্রবেশ করছি। হোটেলে ঢোকার পর বাম দিকে একটা বড় ফটো ফ্রেম, কার ঠিক জানি না। সামনে এগিয়ে গেলে খোলা বারান্দা, তার পাশে 2টো রুম। এছাড়াও আরো কয়েকটা রুম ছিল, কিন্তু সেগুলো বন্ধ। ভেবেছিলাম হয়তো গেস্টরা ঘুরতে গেছে, কিছু সময় পর ফিরে আসবে। রাত বাড়তে থাকলো। বুঝলাম যে এখানে আমরা ছাড়া অন্য কেউ নেই। কেয়ারটেকার বললেন তাড়াতাড়ি খেয়ে নেওয়ার কথা। আমরা একটু আশেপাশে আর মেলে ঘুরে আসার পর 9টা বাজতেই আমরা বললাম খাবার রুমে দিয়ে যেতে। আমি আর আমার বন্ধু তানি একটা রুমে থাকবো। সেই রুমের লাগোয়া একটা বারান্দা রয়েছে, আর আরেকটা রুমে থাকবে বাকি 3 জন। আমাদের রুমের বর্ণনাটা যদি একটু দিই, প্রথমেই বলি রুমটা দেখে মনে হচ্ছিল কতদিন এই রুম খোলা হয়নি। চারিদিকে ঝুল। ঢোকার দরজার সামনেই একটা আয়না, যার কাঁচটা অস্পষ্ট। তারপর রাখা একটা আলমারি, তার পাশে একটা জানলা। জানলাটা বেশ বড়, আর তার ঠিক পাশেই আমাদের বেড। আমরা ডিনার করে গিয়ে প্রচন্ড ক্লান্ত থাকায় ঘুমিয়ে পড়ি। রাত তখন 1টা কি 2টো হবে। হঠাৎ করে আমার খুব জল পিপাসা পায়। তখনই মনে পড়ে বড্ড ভুল হয়ে গেছে, ঘরে জল নেওয়াই হয়নি। আমি কেয়ারটেকারকে কল করি জলের জন্যে, কিন্তু অনেকবার ফোন করার পর উনি ফোনটা ধরলেন আর জানালেন যে রাতের বেলায় এখানে জলের ব্যবস্থা নেই। আমি মিনারেল ওয়াটার চেয়েছিলাম, আর তাদের কাছে মিনারেল ওয়াটার নেই। সর্বোপরি উনি জানান যে তিনি রাতের বেলায় রিসেপশনের ওখানে থাকেনই না, উনি থাকেন পাশের বিল্ডিংয়ের একটা ঘরে। তবে উনি জানান যে আমাদের ঘর থেকে বেরিয়ে করিডোরের একেবারে শেষে একটা জলের ভেন্ডিং মেশিন রাখা রয়েছে, সেখান থেকে আমরা জল ভরে নিতে পারি। আমি দরজা দিয়ে বার হই। চারিদিকে অন্ধকার। বাইরে দেখতে পাই ঝিরঝির বৃষ্টি হচ্ছে। বারান্দার সামনে গিয়ে দূরের পাহাড় দেখার চেষ্টা করছি। অন্ধকারে পাহাড় দেখা সম্ভব নয়। তখনই মনে হলো কেউ যেন আমার পেছনে দাঁড়িয়ে আছে। পেছনে ঘুরে দেখি আমার থেকে বেশ অনেকটা দূরে একটা মেয়ে চুপচাপ দাঁড়িয়ে রয়েছে। অন্ধকারের মধ্যেও তাকে স্পষ্ট দেখা যাচ্ছে। হঠাৎ করে মেয়েটা আমাকে প্রশ্ন করলো, আচ্ছা, বাস্তবতা কেমন? এখনো কি খারাপ লোকেদের বিচার হয় না? আমি প্রথমে বুঝতে পারলাম না উনি কি বলতে চাইছেন। তারপর আমি একটু কাঁপা কাঁপা গলায় বললাম, মানে অন্যায় করলে তো বিচার তো হবেই, পাপ বাপকেও ছাড়ে না। তখন উনি বললেন, অনেক সময় নিজের বিচার নিজেকেই নিয়ে নিতে হয়।
বলে উনি সামনের অন্ধকারে অদৃশ্য হয়ে যান। আমি রুমের দরজার কাছে ফিরে আসি, কিন্তু জল নিয়ে ফেরার সময় আমি দেখছিলাম যে করিডোরের যে কটা রুম সব কটাতে তালা মারা। তার মানে এখানে আমরা ছাড়া কি কেউ নেই? সেই মেয়েটি যেখানে দাঁড়িয়েছিল সেখানকার রুমটাও তালা মারা, আর এখান থেকেই সেই মেয়েটা অদৃশ্য হয়ে যায়। বাইরে থেকে যদি তালা মারা থাকে তাহলে মেয়েটা গেল কোথায়? আমি কার সাথে কথা বললাম? এটা ভাবতেই আমার গায়ের লোম খাড়া হয়ে গেল। বিছানায় গিয়ে শরীরটা এলিয়ে দিলাম। ক্লান্ত থাকায় ভয় পেলেও ঘুম চলে এলো। ভোর 4টের দিকে আমার আর তানির একসাথে ঘুম ভেঙে যায়। স্বাভাবিকভাবে নয়, ভয় ভয়। স্বপ্ন দেখলে যেমন হয় তেমন। বাইরে তখনও ঝিরঝির বৃষ্টি পড়ছে। আমি তানিকে জিজ্ঞাসা করলাম, ও ঘুম থেকে কেন এরমভাবে উঠল? তানি বলল, ও নাকি স্বপ্নে দেখেছে রুমের জানলা দিয়ে কোনো একটা অবয়ব আমাদের ঘরের ভেতরে উঁকি মারছে। তারপর সেই অবয়ব জানলা দিয়ে ঢুকে তানির বুকের ওপর বসে, তারপর তার গলা টেপার চেষ্টা করে। তানি বলে যে এই দৃশ্য দেখেই আমার ঘুমটা ভেঙে যায়। অদ্ভুত ব্যাপার, এই একই স্বপ্ন আমিও দেখেছি, আর সেই কারণেই আমার ঘুমটা ভাঙল। এরপর দুজনের আর ঘুম এলো না। তারপর ভোর হয়ে যায়। ঘুম থেকে উঠে কি মনে হলো, আমাদের ঘরে রাখা আলমারিটা খুলে আমি দেখতে যাই। আলমারিটা ফাঁকা, কিন্তু ওর নিচের তলা থেকে একটা ধুলো পড়া চাদর দেখতে পেলাম। তারপর দেখলাম সেই আলমারির আয়নায় লাগানো রয়েছে একটা স্টিকার। সেই স্টিকারটা তানি দেখে বলল, এটা কোনো এক ইউটিউব চ্যানেলের লোগো। সেই চ্যানেলের লোগো সার্চ করে দেখলাম যে সেরকম কোনো চ্যানেল ইউটিউবে নেই। তারপর আমরা হোটেলের কেয়ারটেকারকে ধরলাম, কিন্তু উনি মুখ খুললেন না। তারপর হোটেলের বাইরে বেরিয়ে এসে আমরা দেখতে পেলাম একটা ছোট চায়ের দোকান। সেখানকার কাকুকে জিজ্ঞাসা করলাম যে এই হোটেলে কোনো গড়বড় আছে কিনা। সেও প্রথমে মুখ খুলল না। তারপর তাকে 200 টাকা হাতে চেপে ধরতেই তিনি বললেন, অনেক বছর আগে এখানে এই হোটেলটা দুর্দান্তভাবে চলতো, কিন্তু এই হোটেলের ম্যানেজার ছিল দুশ্চরিত্র। সুন্দরী মেয়ে দেখলেই তাদের পেছনে ছুকছুকানি তার বাড়ত। বেশ কয়েক বছর আগে একটা সুন্দরী মেয়ে এসেছিল এই হোটেলে। তিনি নাকি ইউটিউবে ভিডিও দিতেন। সময়টা 2012 সাল হবে। মেয়েটি একাই এসেছিল আর হোটেলের ম্যানেজারের নজরে পড়ে যায়। রাতের বেলায় সেই ম্যানেজার সেই মেয়েটার ঘরে এক চোরা দরজা দিয়ে ঢুকে পড়ে। তারপর তার সাথে অশ্লীল আচরণ করে, তাকে শারীরিকভাবে হেনস্থা করে, তারপর তাকে শ্বাসরোধ করে খুন করে। কিন্তু অদ্ভুত ব্যাপার, সেই মেয়েটার দেহ পাওয়া যায়নি। কি করে যে তার লাশ সাবার করে দিয়েছিল সেই ম্যানেজার, সেটা জানা যায়নি। আমরা তখন তাকে জিজ্ঞাসা করলাম, সেই ম্যানেজারকে ধরেনি পুলিশ? সেই চায়ের দোকানের কাকু বললেন, ম্যানেজারকে ধরবে কিভাবে? পরের দিন সেই ম্যানেজার কি কারণে রোপওয়েতে চড়তে গিয়েছিল, আর সেই রোপওয়ে ছিঁড়ে সেই কেবল কার খাদে পড়ে যায়, আর তাতেই সেই ম্যানেজার ছিল আর তার মৃত্যু ঘটে। এই কিছু বছর আগে ওনার ছেলে আবার করে ওই হোটেলটা খোলেন। তখন থেকেই অনেকে বলেন যে সেই মেয়েটির অতৃপ্ত প্রেতাত্মা এখনো নাকি সেই হোটেলের রুমের আশেপাশে ঘোরাঘুরি করে। এরপর আমরা পুরো ঘটনাটাকে মিলিয়ে দেখলাম, বুঝতে পারলাম সেই মেয়েটার করুণ অবস্থার কথা, আর বুঝলাম যে সেই মেয়েটার আত্মা সত্যিই এখনো শান্তি পায়নি, আর এই হোটেলে আজও ঘুরে বেড়াচ্ছে। তো দাদা, এই ছিল ঘটনা। ভালো লাগলে পড়ে শুনিও। তুমি খুব ভালো থেকো, আর আমাদের আরো ভালো ভালো ঘটনা পড়ে শুনিও। প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। অদ্ভুত একটা ঘটনা শুনলাম, স্নিগ্ধা আমাদেরকে পাঠিয়েছে। স্নিগ্ধা এর আগেও আমাদের অদ্ভুত সব ঘটনা লিখে পাঠিয়েছে আমাদের এই চ্যানেলে। তোমাদের কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর অবশ্যই ঘটনাতে একটা লাইক দিয়ে দেবে। যারা নতুন শুনছো তারা আমাদের পরিবারে জয়েন করে যাও আমাদেরকে সাবস্ক্রাইব করে।
আর তোমরা যদি এরকম ঘটনা আমাকে পাঠাতে চাও তাহলে পাঠিয়ে দিতে পারো আমাদের প্রেতপক্ষের অফিসিয়াল ইমেল আইডিতে pretpokho@gmail.com-এ। ঘটনা পাঠাতে পারো আমাদের প্রেতপক্ষের ফেসবুক পেজ ইনবক্সে। আর সব থেকে সহজ উপায় হচ্ছে হোয়াটসঅ্যাপ করা। হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9432129921। এখানে তোমরা ঘটনা টেক্সট বা ভয়েস করে পাঠিয়ে দিতে পারো। তবে ঘটনা পাঠাবার আগে একটা জিনিসই দেখে নেবে যে সেই সব ঘটনা যেন অন্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে তুলে নেওয়া বা কপি করে নেওয়া ঘটনা যেন না পাঠিয়ে দাও, কেননা কপিড কন্টেন্ট শোনালে কপিরাইট ক্লেম আসবে, আর কপিরাইট ক্লেম এলে আমাকে সেই ভিডিও বা সেই এপিসোড ডিলিট করে দিতে হবে। চলে যাব আজকের দ্বিতীয় ঘটনায়। দ্বিতীয় ঘটনা পাঠিয়েছে আদিত্য পাল ঝাড়গ্রাম থেকে। এক ফোঁটাও দেরি না করে চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের 405 নম্বর এপিসোডের দ্বিতীয় ঘটনায়। আমার নাম আদিত্য পাল। রাজদা প্রেতপক্ষে পাঠানো এই আমার প্রথম ঘটনা। ঝাড়গ্রামের একটা ছোট্ট গ্রামে আমার বাড়ি। ছোটবেলা থেকেই এই জঙ্গল ঘেরা অঞ্চলটা আমার খুব পরিচিত। দিনের বেলা আমাদের গ্রাম যেমন শান্ত, ঠিক তেমনি রাত নামলেই এর রূপ বদলে যায়। কিন্তু আমি কখনোই ভূত প্রেতে বিশ্বাস করতাম না, অন্তত সেই ঘটনাটা ঘটার আগে পর্যন্ত। যে ঘটনার কথা বলছি সেটা আমি নিজে দেখিনি, কিন্তু যার সাথে ঘটেছিল সে আমার খুব কাছের মানুষ, আমাদের গ্রামের পোস্টম্যান নীরেন কাকু। নীরেন কাকুর প্রায় 55 বছর বয়স। চুপচাপ স্বভাবের, প্রতিদিন সাইকেল নিয়ে গ্রামের গভীর জঙ্গলের ভেতর দিয়ে বিভিন্ন গ্রামে গিয়ে চিঠি বিলি করতেন। অনেক সময় এমন কিছু বাড়ি থাকতো যেখানে পৌঁছতে গেলে অনেকক্ষণ জঙ্গলের ভেতর দিয়ে যেতে হতো। তবু কখনো তাকে ভয় পেতে দেখিনি, কিন্তু এই ঘটনার পর মানুষটা পুরো বদলে গিয়েছিল। ঘটনাটা শুরু হয়েছিল একেবারে সাধারণ একটা দিনের মতোই। শ্রাবণ মাসের শেষ দিক, সকাল থেকেই আকাশ মেঘলা। আমি সেই দিন বাজারে যাচ্ছিলাম। হঠাৎ দেখি নীরেন কাকু পোস্ট অফিসের সামনে দাঁড়িয়ে ব্যাগ গোছাচ্ছেন। আমি মজা করে বললাম, কাকু আজ আবার ওই জঙ্গলের ভেতরে যাবে নাকি? তিনি একটু হেসে বললেন, চিঠি তো পৌঁছতে হবেই বাবা, মানুষ অপেক্ষা করে থাকে। তারপর আমাকে বললেন, আজ একটু দেরি হবে, একটা নতুন ঠিকানা দেখতে পাচ্ছি, আগে কখনো যাইনি। আমি জিজ্ঞাসা করলাম, কোথায়? তিনি বললেন, ওই পুরনো বনবস্তির দিকটা। এই পুরনো বনবস্তি নামটা শুনে আমার গায়ে কাঁটা দিয়ে উঠেছিল, কারণ ওই জায়গাটা বহু বছর আগে পরিত্যক্ত হয়ে গেছে। কেউ ওখানে যায় না। শোনা যায় সেখানে একটা গ্রাম ছিল, হঠাৎ করে সেইখান থেকে নাকি সব মানুষ অন্য গ্রামে চলে যায়। কি একটা মহামারী হয়েছিল নাকি কি একটা হয়েছিল, ঠিক মনে পড়ছিল না। আমি শুধু তাকে বললাম, সাবধানে যাবেন। এরপর যা শুনেছি সব রমেন কাকুর জবানিতেই লিখছি। তিনি বলেছিলেন, সেদিন সকালটা ভালোই ছিল। সাইকেল চালিয়ে জঙ্গলের রাস্তা ধরে এগোচ্ছিলাম। পাখির ডাক, হাওয়ার শব্দ, সবকিছু স্বাভাবিক। কিন্তু যখন বনবস্তির দিকে মোড় নিলাম তখন থেকেই কেমন যেন লাগতে শুরু করলো। জঙ্গলটা হঠাৎ করে খুব চুপচাপ হয়ে গেল। কোনো পাখির ডাক নেই, কোনো শব্দ নেই। আমি ভাবলাম রাস্তা ভুল করলাম নাকি। কিছু দূর যাওয়ার পর দেখি রাস্তার ওপর কাদার মধ্যে কিছু পদচিহ্ন পড়ে আছে। মানুষের মতো, কিন্তু ঠিক মানুষের মতো নয়, তবে একটু বড়। আর অদ্ভুত ব্যাপার হলো ওগুলো একদম টাটকা, যেন কেউ একটু আগেই হেঁটে গেছে। আমি ভাবলাম হয়তো কোনো গ্রামের লোক গেছে, কিন্তু একটা জিনিস খেয়াল করলাম, ওগুলো একদম সোজা লাইনে নেই। কেউ যেন পা টেনে টেনে হাঁটছে বা খুঁড়িয়ে হেঁটেছে। আমি সাইকেল চালাতে চালাতেই সেই পদচিহ্নগুলো অনুসরণ করতে লাগলাম। তারপর এক জায়গায় এসে দেখি সেই পদচিহ্নগুলো আর নেই। কিন্তু কেউ কি এখানে এসে থেমে গেছে? তাহলে কোথায় গেল? জঙ্গলের মধ্যেও তো কোনো পদচিহ্ন নেই। তারপর আমি আবার সাইকেল চালাতে শুরু করলাম। আর অদ্ভুত ঘটনাটা ঘটল ঠিক তখনই। আমি দেখতে পেলাম আমার সাইকেলের পাশে পাশে আমি যতই এগোচ্ছি, ঠিক আমার সাইকেলের পাশে নতুন পদচিহ্ন তৈরি হচ্ছে। আমি বারবার পাশে তাকাচ্ছি, পেছনে তাকাচ্ছি, কেউ কোথাও নেই। কিন্তু আমি যত এগোচ্ছি তত আমার সাইকেলের পাশে নতুন পদচিহ্ন পড়ছে, যেন কেউ অদৃশ্য হয়ে আমার সঙ্গে হাঁটছে। আমি সাইকেল থামিয়ে দাঁড়ালাম, ভাবলাম দেখি কি হয়। আমি দাঁড়াতেই পদচিহ্ন থেমে গেল। আমি আবার সাইকেল চালাতে শুরু করলাম, আবার সেটাও শুরু হলো।
অবশেষে আমি পৌঁছলাম পুরনো বনবস্তিতে। ওখানে একটা ভাঙা বাড়ির সামনে দাঁড়িয়ে বুঝতে পারলাম যে চিঠি আমি নিয়ে যাচ্ছি এটা এই ঠিকানার। আমি সাইকেল নামিয়ে দরজার সামনে দাঁড়ালাম। দরজাটা আধ খোলা। আমি ডাকলাম, কেউ আছেন? কোনো উত্তর এলো না। আমি দরজায় একটু ঠেলা দিতে সেটা অল্প ফাঁক হয়ে গেল। আর তারপর যা দেখলাম সেটা দেখে আমার সারা শরীর ঠান্ডা হয়ে গিয়েছিল। আমি দেখতে পেলাম সেই ঘরের ভেতরে একটা মানুষের লাশ পড়ে আছে। প্রচণ্ড দুর্গন্ধ বেরোচ্ছে। আর সেই মানুষের লাশের পায়ের দিকে তাকাতেই আমি দেখতে পেলাম তার পায়ে ব্যান্ডেজ বাঁধা। আমি তাড়াতাড়ি সেখান থেকে সাইকেল নিয়ে দ্রুত পুলিশ থানায় গিয়েছিলাম। যখন আমি সেই বাড়ি থেকে বেরিয়ে সাইকেল নিয়ে জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি তখন আমি পরিষ্কার বুঝতে পারছিলাম যে কেউ আমার পেছনে দৌড়ে আসছে। তারপর আমি থানায় গিয়ে সমস্ত কথা জানাই আর সেই চিঠিও থানায় জমা দিয়ে দিই। তারপর পুলিশ অবশ্যই তদন্ত করবে আসল ব্যাপারটা কি। এই বলে নীরেন কাকু ঘটনা বলা শেষ করেন। কিন্তু নীরেন কাকুর সঙ্গে এরপর আমার দুবার দেখা হয়েছিল। তিনি আমাকে বলেছিলেন যে তিনি নাকি রাতে স্বপ্ন দেখেন যে কোনো একজন মানুষ তাকে স্বপ্নের মধ্যে এসে বলছে, আমার চিঠি কোথায়, আমি এখনো অপেক্ষা করছি। এই স্বপ্ন দেখার পর নীরেন কাকুর ঘুম ভেঙে যেত। আরও অদ্ভুত ব্যাপারটা ঘটেছিল 1 সপ্তাহ পর। নীরেন কাকু হঠাৎ নিখোঁজ হয়ে যান। তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বহু তল্লাশি করার পর পুলিশ তার লাশ খুঁজে পায় সেই জঙ্গলের ভেতরে যেখানে তিনি আগের দিন চিঠি দিতে গিয়েছিলেন। পোস্টমর্টমে জানা গিয়েছিল যে হার্ট অ্যাটাক। কিন্তু নীরেন কাকুর চোখে ছিল অদ্ভুত ভয়। তার চোখ দুটো যেন ঠিকরে বাইরে বেরিয়ে আসছিল। কিন্তু তার মৃত্যু সেই অঞ্চলের সকলের কাছে আজও রহস্যই রয়ে গেছে। প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। অদ্ভুত একটা ঘটনা শুনলাম, আদিত্য পাল আমাদেরকে পাঠিয়েছে। কেমন লাগলো তোমাদের ঘটনাটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর চলে এসেছি একেবারে এপিসোডের শেষে। চলে যাব একটু শাউট আউটের দিকে। কমেন্ট করেছেন নন্দিতা পাল, লিখেছে খুব ভালো লাগলো আজকের দুটো ঘটনা, খুব ভয়ের ছিল আজকের ঘটনা। কমেন্ট করেছে সোমনাথ দাস, সুদেশনা সিনহা রয়, রিজু লাইভ, অমিতা ঠাকুর, অজন্তা হোর লিখেছে সত্যি দুটো ঘটনাই অদ্ভুত ঘটনা, খুব ভয়েরও। চোখের সামনে এরকম দেখলে তো ভয় লাগবেই। কমেন্ট করেছে গীতা গোস্বামী, ইটস মি আজাজিল, লিখেছে সেকেন্ড ঘটনাটা খুবই ভয়ানক ছিল। মাথা কাটা মানুষ নৌকাতে শ্মশান ঘাটে যাওয়ার আর প্রথম ঘটনাটা ব্রিটিশ আমলের ভূত, দারুণ রাজদা। কমেন্ট করেছে সোনু খান, সানি সর্দার, মোহাম্মদ মঞ্জু ভুঁইয়া। কমেন্ট করেছে রিয়া বৃষ্টি, সুব্রত সিনহা। এই সবকটা কমেন্টই এসছিল মধ্যরাতে কুয়াশাচ্ছন্ন হুগলি নদী পার হওয়া এক মাঝির স্কন্দকাটা দেখার অলৌকিক ঘটনা প্রেতপক্ষের 403 নম্বর এপিসোডকে উদ্দেশ্য করে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। ফিরে আসবো পরের সপ্তাহে নতুন কোনো ঘটনা নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো। লাভ ইউ অল। টাটা।